প্রথম দিনই চড়া রাজধানীর বাজার। সবজি ফলসহ সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ঊর্ধ্বমুখী দামের চাপে ভোক্তা। তবে উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে ডাল, ছোলা, মুরগির বাজার। রমজানের প্রথম দিনে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামের চাপে পড়েছেন ভোক্তারা। ইফতারে বিশেষ চাহিদা থাকা লেবু, শসা আর বেগুনের দামে ক্ষুব্ধ তারা। বেগুনের দামটা তুলনামূলকভাবে অনেক বেশি। এটা আসলে রমজান কেন্দ্র করে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ রমজান না থাকলে লেবুতে এত দাম দিয়ে কেউ খাবে না। শুধু সবজির দামই চড়া নয়, লাগাম ছাড়া ফলের বাজারও। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার, মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। পর্যাপ্ত আমদানির পর দাম বৃদ্ধির দায় পরিবহন খরচের ওপর চাপাচ্ছেন বিক্রেতারা। প্রতি কেজি 20 টাকা 30 টাকা বাড়ে। ফলের দাম আজকে রোজার প্রথম দিন তো আজকে একটু বেশি মনে হচ্ছে। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য অনেক টাফ। এদিকে রমজান শুরুর আগের দিন কেজিতে 20 থেকে 100 টাকা বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। সব মুরগির দাম বাড়তি হবে, কমে নেই। মনে করেন 2-1 দিনের ভিতরে কমে যাবে, এটা আশা করা যায়। রাজধানীর বাজারে মশলার দাম চড়া থাকলেও কিছুটা স্বস্তি দিচ্ছে স্থিতিশীল ডালচিনির বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবার সুলভ মূল্যে পাবে দুধ, ডিম ও গরুর মাংস। এই লক্ষ্য অর্জনে রাজধানীর 25টি স্থানে শুরু হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রাক সেল কার্যক্রম। সকালে এই উদ্যোগের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রমজান শুরুর দিন সকালে রাজধানীর খামারবাড়ি এলাকায় দেখা মিলল একদল মানুষের জটলা। দেখতে ছিমছাম পরিপাটি, তবুও বাজার বাস্তবতায় তাদের দাঁড় করিয়েছে সুলভ মূল্যে পণ্য বিক্রি করা প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রাকের পেছনে। এখানে নিম্নবিত্তের মানুষ কোনোদিন আসে না। আমি গত বছরে নিছি, সব আমাদের মতো ফ্যামিলিরা নেয়, সব ভালো ভালো চাকরিজীবী এসবের নেয়। 1 কেজি মাংসের কি হয়? কিছু হয় না। 2 কেজি দিলে ঠিক আছে। আর ডিম, দুধ তো ঠিক মতো দেয়, কোন ব্যাপার না। ও মুরগি মাংস একটা দিবেন আছে 1 কেজি, ঠিক আছে। গরুর মাংস সবাই পছন্দ করে, সবাই খায়। জানা গেল এই ট্রাক থেকে একজন ভোক্তা 80 টাকায় 1 লিটার দুধ, 245 টাকায় 1 কেজি ড্রেসড ব্রয়লার মুরগি, গরুর মাংসের কেজি 650 আর 96 টাকায় কিনতে পারছেন 1 ডজন মুরগির ডিম। মোটামুটি ভালোই তো কম। বাজারে ধরেন গরুর গোস্ত 800 টাকা, ব্রয়লার মুরগি ধরেন 300 টাকা, কম না। এরকম থাকলে ভালো আর কি। এরকম যদি থাকে মানুষ ঠিক মতো রোজা ঠিক মতো খাইতে পারবে ইনশাল্লাহ। আজকে প্রথম দিন ট্রায়াল বেস, অনেকে জানে না, অনেকে জানানোর জন্য প্রথম দিন একটু তুলনামূলক কম আনা হয়। কালকে থেকে ইনশাল্লাহ পরিপূর্ণ থাকবে। 17 কোটির বেশি মানুষের মধ্যে রমজানে 10 লাখ পরিবারে সুলভ মূল্যের সুবিধা পৌঁছে দিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। 25 রমজান পর্যন্ত রাজধানীর 25টি স্থানে এই কার্যক্রম চালানো হচ্ছে। ঢাকার বাইরেও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রমজানে অন্যান্য নিত্যপণ্যের বাড়তি দরের মধ্যে স্বস্তি ফিরেছে নওগাঁর পাইকারি চালের মোকামে। মোটা চালের দাম কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। পৌর চাল বাজার ঘুরে দেখা যায় মোটা স্বর্ণা 5 চাল বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা কেজিতে। জিরা কাটারি চাল বিক্রি হচ্ছে 76 থেকে 78 টাকায়। তবে সুগন্ধি চিনি আতপ চালের দাম কেজিতে বেড়েছে 4 টাকা পর্যন্ত। এলসিতে চাল আমদানির কারণে মোটা চালের বাজারে প্রভাব পড়েছে বলছেন ব্যবসায়ীরা। সিন্ডিকেট করে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। ব্যবসায়ীরাও আশ্বাস দেন পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। রমজানে কয়েকগুণ চাহিদা বাড়ে নিত্য পণ্যের। এই সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়ায় প্রতিটি পণ্যের। এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালায় জেলা প্রশাসক। পেঁয়াজ, আদা, ছোলা, ডাল, খেজুর, চিনি সহ বিভিন্ন পণ্যের গুদামে কাগজপত্র তদারকি করেন কর্মকর্তারা। পরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে সভা করেন তারা। এ সময় বাজারে কোনো
ধরনের সিন্ডিকেট সৃষ্টি হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। আপনার কাছে যদি মনে হয় যে এই ব্যক্তিগুলো তারা এর সাথে জড়িত আছে, আপনারা আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা গ্রহণ করব। সবাই নিরাপত্তা নিয়ে বিভিন্ন আশঙ্কার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা, আর চাঁদাবাজি বন্ধে নানা পদক্ষেপের কথা জানায় পুলিশ প্রশাসন। গভর্নমেন্টের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোথাও একটা ব্যর্থতার অবস্থা সৃষ্টি হলে সিন্ডিকেট বলে দোষটা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া। গুটি কয়েক অসৎ ব্যবসায়ীদের জন্য আমরা গোড়া খাতমগঞ্জের বদনামে আমরা ব্যবসায়ী সমস্যা নিতে চাই না। যারা এই ধরনের আন্ডারহ্যান্ড চাঁদাবাজির সাথে যুক্ত আছে এবং ব্যবসায়িকদের বিভিন্নভাবে হুমকি দাবি করছে এবং চাঁদা দাবি করছে, তাদের তালিকাগুলো আমাদের কাছে দিবেন, গোপনীয়ভাবে আমাদেরকে নাম প্রকাশ করার জন্য আমাদেরকে দিবেন, আমরা আইনগতভাবে আমরা ব্যবস্থা নিব। রমজান মাস জুড়ে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত কার্যকর থাকবে বলেও জানান জেলা প্রশাসক। যে এই লোকটা এই শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 2 জনের, আহত অন্তত 20। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, আরেক ট্রাকের হেলপার নিহত। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নিয়ে আদালতের ভূমিকা এবং ভোট গণনা নিয়ে প্রার্থীদের অভিযোগে সুরাহা না করে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংসদ সদস্যদের হলফনামা বিশ্লেষণ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিশ্লেষণে বলা হয়, সংবিধান সংস্কার পরিষদের শপথকে কেন্দ্র করে বিরোধী জোটের মন্ত্রিসভার শপথ বর্জন রাজনীতিতে নতুন শঙ্কার জন্ম দিয়েছে। এই প্রতিবেদনে সুজন দেখাতে চেয়েছে গণ অভ্যুত্থানের পর যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা কতটা পূরণ করল নতুন সংসদ। বিশ্লেষণে বলা হয়, প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার বিচারে এই সংসদে উচ্চ শিক্ষিতের প্রাধান্য রয়েছে। অনেকের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ছিল, দ্বৈত নাগরিকের বিষয়ে নিয়েও আদালত যে তাদেরকে সুযোগ দিয়েছে, জানতে চাই কি বিবেচনার সুযোগ দিয়েছে। নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং জাস্ট অ্যান্ড ফেয়ার হইতে হবে, ফেয়ার এবং জাস্ট। তো যারা সম্ভাব্য নির্বাচন অংশগ্রহণ করতে অযোগ্য, তারা যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে নির্বাচনী ফলাফলের সমীকরণটাই বদলে যায়। তাদের অনেকে হয়তো জয়ী হয়, আবার যাদের জয়ী হওয়ার কথা তারা পরাজিত হয়। তো এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা, জাস্ট হয়েছে কিনা, এটা নিয়ে আদালত প্রশ্ন করেছে। জামালপুরের রিপন মিয়া অটোরিকশা ছিনতাই করতে চালকের সঙ্গেই গড়েন সখ্যতা। এরপর গভীর রাতে ভাড়ার কথা বলে চালক মোহাম্মদ সাগর ওরফে আপেলকে নিয়ে যান আখক্ষেতের পাশে। সেখানে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যান। গায়েব করতে মরদেহ তুলে দেন শিয়ালের মুখে। গ্রেফতার এড়াতে রিপন ও লতিফ আলাদা জেলায় আত্মগোপনে যান। পরে পটুয়াখালী ও নাটোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। গত 23 জানুয়ারি জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ এলাকার অটোরিকশা চালক মোহাম্মদ সাগর ওরফে আপেল যাত্রী নিয়ে বের হন গভীর রাতে। এরপর থেকেই নিখোঁজ তিনি। দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করে পরিবার। 3 দিন পর গ্রামের এক আখক্ষেতে মেলে আপেলের মরদেহ দেখার পর আটকে উঠে সবাই। স্টেশনের কথা কয়ে নিয়ে গেছে, আপেল নিখোঁজ। নির্যাতন করছে, এরকম নাচ জীবন আমরা দেখি নাই। এমন নৃশংস দৃশ্য দেখার পর চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। স্থানীয় চোর ও ছিনতাইকারী রিপনকে সন্দেহ করে সবাই। রিপনও পালিয়ে যায় এলাকা থেকে। রিপনে ধরে নিয়ে এখন করছে, এটা না সে নিয়ে বাপ মা সবলে পলাইছে। এই বন এই আমাদের মদনচরে খাসি থেকে শুরু করি মেশিনের পাম্প, মোটর, যাবতীয় গরু বাছুর চুরি শেষ করে আছে বহুদিন ধরে। ঘটনার পর রিপন পালিয়ে ঢাকায় এসেছে এমন তথ্যে র্যাব 3-এর সহায়তা চায় পরিবার। পরে শুরু হয় অভিযান। জানা যায় রিপন প্রতি মুহূর্তে তার অবস্থান পরিবর্তন করছে। 3 থেকে 4 জেলায় অভিযানের পর পটুয়াখালীর দুমকিতে র্যাব 8-এর সহায়তায় গ্রেফতার হয় রিপন। জানা যায় হত্যায় জড়িত আরও একজন। পরে নাটোরে হয় র্যাব 5-এর সহায়তায় আরেক অভিযান। গ্রেফতার হয় রিপনের সহযোগী লতিফ। জট খুলে হত্যার রহস্যের। আমরা তাকে ট্রেস করতে শুরু করি, তখন দেখা গেল যে সে বিভিন্ন ডিস্ট্রিক্টে পালিয়ে বেড়াচ্ছে। সে আবার কোথাও পয়েন্টে গিয়ে স্থির হচ্ছে না, এক ডিস্ট্রিক্ট ঘুরে বেড়াচ্ছে। র্যাব 8-এর যৌথ এবং র্যাব 3-এর সাথে যৌথ অভিযানেই আমরা তাকে ওখান থেকে ধরতে পাই। র্যাব বলছে রিপন পেশাদার অপরাধী, পরিকল্পিতভাবে আপেলকে হত্যার ছক কষে। এজন্য আগে থেকেই আপেলের সাথে সখ্যতা তৈরি করে রিপন। পরিকল্পনা মতো সহযোগী লতিফকে নিয়ে 23 জানুয়ারি রেল স্টেশনে যাওয়ার কথা বলে আপেলের অটোরিকশা ভাড়া করে। পরে গ্রামের এক আখক্ষেতের পাশে নিয়ে যায়। এরপর সঙ্গে থাকা গামছা পেঁচিয়ে হত্যা করা হয় আপেলকে। মরদেহ আখক্ষেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। অটোরিকশাটা ছিনতাই করা, এর জন্যই সে তাকে হত্যা করে। চুরি ছিনতাই করেই তার কাইন্ড অফ একটা পেশা বলা যায়। সে
ভালো কোনো কাজের সাথে জড়িত না, এবং তার সাথে তার কিছু সাঙ্গপাঙ্গ এলাকায় আছে তার ডেপুটি টাইপ। দুটি ছোট্ট শিশু আছে আপেলের, শিশুদের নিয়ে দিশেহারা তার স্ত্রী দৃষ্টান্তমূলক শাস্তি চায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ফুটবল তারকা মেসুত ওজিল। রোহিঙ্গাদের সঙ্গে অংশ নেন চ্যারিটি ফুটবল ম্যাচে। মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। অন্যদিকে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কায় 1 জন নিহত হয়েছেন। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল, প্রতিদিন ঝরছে প্রাণ। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল ইমরান পরিবহনের যাত্রীবাহী বাস। মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারি চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে আসা বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন বাসের 2 জন যাত্রী, আহত হন 20 জন। দুর্ঘটনার পর 2 ঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। বিগত 6 মাস যাবত এই রোডে এই একই স্থানে অনেকবার 3বার অ্যাক্সিডেন্ট হয়েছে, 3বার এই ইমরান গাড়ির সাথে হয়েছে। মূলত আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি ইমরান গাড়ির এই দোষ। এই রাস্তার মতো ঝুঁকিপূর্ণ রাস্তা খুবই কম আছে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটি যাতে অচিরেই কাজ করে বড় করা হয়। ঘটনাস্থলেই 2 জন নিহত হয় এবং প্রায় 10 থেকে 12 জন আহত হয়। আহতদেরকে ফায়ার সার্ভিস পৌঁছার আগে স্থানীয় উপস্থিত লোকজন তাদেরকে হসপিটাল প্রেরণ করে এবং নিহত 2 জনকে ফায়ার সার্ভিস কর্তৃক পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সকালে মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা খেলে মোটরসাইকেলের চালক আশিক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সাথে থাকা আহত আলামিনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এদিকে মাগুরায় মোটরসাইকেল ও ইটবোঝাই স্যালো ইঞ্জিন চালিত গাড়ির সংঘর্ষে 1 যুবক নিহত হন। এছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগরে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক শওকত ব্যাপারীর মৃত্যু হয়। তানজিনা তাসনিম, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে 11 ঘন্টা বন্ধ থাকার পর রহনপুর রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভোর 4:30টার দিকে আমনুরা জংশনের 50 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রবেশের কয়েকশো গজ দূরেই তেলবাহী ট্রেনের 4টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর রাজশাহী রুটে 3টি ট্রেন আটকা পড়ে। ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনের 4টি বগি উদ্ধার করে। এরপর দুপুর 3টার দিকে স্বাভাবিক হয় এই রুটে ট্রেন চলাচল। ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেনের এসি কোচের কন্ডেন্সার কয়েল চুরি হয়েছে। পঞ্চগড় রেলওয়ের স্টেশন মাস্টার জানান, বুধবার এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার 13টি কোচের পরিবর্তনে 12টি কোচ নিয়ে চলাচল করে ট্রেন। ক্ষতিগ্রস্ত ওই এসি কোচটিতে 78টি চেয়ার ছিল। এর আগে গেল বছরের 16 ডিসেম্বর ও 8 ফেব্রুয়ারির চুরির ঘটনা ঘটে। এদিকে ক্ষতিগ্রস্ত ওই কোচের বিক্রিত টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হবে বলে জানান রেল স্টেশনের কর্মকর্তারা। চুয়াডাঙ্গায় পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে সদরের পৌর এলাকার বেলগাছি পাড়ার একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরিচয় না মেলায় এলাকাবাসী মাটি চাপা দেয় লাশটিকে। নবজাতকের পরিচয় সন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় 1 জন নিহত হয়েছেন। জয়ন্তীনগর গ্রামের কৃষক কেসমত আলীর সঙ্গে বেশ কয়েক বছর ধরে তার ছোট বোন জামাই নবিসুদ্দিনের বিরোধ চলছিল। সকালে তাদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে নবিসুদ্দি ও তার পরিবারের লোকজন কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন। দুপুরে ঢাকা রংপুর মহাসড়কে মাঝিরা বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় গত 10 ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরই হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এই মামলাটি গত 1 বছর আগে এটি বগুড়ায় আদালতে এটি করা হয়েছিল। জনৈক মিথিলা সম্ভবত ওনার সহকর্মী, মিডিয়া সহকর্মী, তার বাসা সম্ভবত খুলনা। এটি আমরা প্রাথমিকভাবে জেনেছি। এই মামলাটি পিবিআই তদন্ত করে। পিবিআই তদন্তের প্রেক্ষিতে গত ইয়াতে আমাদের এখানে থানায় একটি ওয়ারেন্ট আসে। দখল, দূষণ আর আবর্জনায় মৃতপ্রায় চুয়াডাঙ্গার মাথা ভাঙা নদী নাব্য হারিয়ে সরু খালে পরিণত হয়েছে। এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে। মাহফুজ মামুনের তথ্য ও আয়মান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট। একসময়ের খরস্রোতা নদী দখল, দূষণে, আবর্জনার নালায় পরিণত হয়েছে। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী মাথাভাঙা। ভারতের মুর্শিদাবাদ হয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার অংশে বয়ে গেছে নদীটি। ভরা যৌবনে স্বচ্ছ পানিতে ছলছল করত যে নদী, বর্তমানে দূষিত পানি, প্লাস্টিকের বোতল ও বর্জ্যে নষ্ট করছে পরিবেশ। নাব্য হারিয়ে দিন দিন বিলীন হচ্ছে নদীর জীববৈচিত্র্য। আগে মেলা পানি ছিল, নদীতে নৌকা চলতো, লঞ্চ চলতো, হাজার মনের ট্রলার আসতো, মাল নিয়ে আসতো, এই জায়গায় নোংর করতো। এখন অনেকেই ময়লা নিয়ে দেখে বাসার ময়লা ওই নদীর কুনায় ফেলে। চুয়াডাঙ্গার পৌরসভার ময়লা এমন ভাবে ফেলা হয়, এই নদীটা যে অবস্থা, মানে নদীর ধারেও এখন পরিবেশ নেই আসার, আর দুনিয়ার দুর্গন্ধ। অভিযোগ উঠেছে একটি চক্র নদীতে বাঁধ ও বাঁশের বেড়া দিয়ে চাষ করছে মাছ। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। এছাড়া দুই পাড়ের শত শত বিঘা জমি দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। নদীর পাড়ে নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা। এই নদী শুধুমাত্র চুয়াডাঙ্গা নয়, এই অঞ্চলের প্রাণ প্রকৃতি বলেই আমরা বিশ্বাস করি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে কিছু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এই নদীটিকে যেমন দখল করছে তেমন দূষণও করছে। বিশেষ করে চুয়াডাঙ্গা পৌরসভা এই মাথাভাঙা নদী দূষণের পেছনে অন্যতম দায়ী। যে সমস্ত ব্যক্তি এই দখল, দূষণ এবং এই পানি ড্রেনের যে ময়লা মলমূত্রতে ছাড়ছে, তাদেরকে এখনই আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। তা আমরা চাই যে এই নদীটা আবার নতুন করে খনন করা হোক, পরিষ্কার রাখা হোক, তাতে পরিবেশটাও ঠিক থাকে। নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাথাভাঙা নদী খনন এবং পানি ধরে রাখার জন্য আমাদের একটি স্টাডি প্রকল্প চলমান আছে। প্রকল্পটি অনুমোদন লাভ করলে স্টাডি প্রাপ্তির সাপেক্ষে আমরা একটি প্রকল্প গ্রহণ করতে পারবো। ভারত বাংলাদেশ অংশ মিলিয়ে 135 কিলোমিটার দৈর্ঘ্য মাথাভাঙা নদী। এর মধ্যে 75 কিলোমিটার অংশ পড়েছে চুয়াডাঙ্গায়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে অর্ধ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ খান। এছাড়া মাটিরাঙ্গা থিয়েটারে সঙ্গীত শিক্ষা সামগ্রী বিতরণ সহ প্রায় 2 শতাধিক পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। দেখছেন সময় সংবাদ। সুন্দরবনে বনদস্যুদের একের পর এক অপহরণ আতঙ্কে মাছ ধরা প্রায় বন্ধ করে দিয়েছেন বাগেরহাটের জেলেরা। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। দস্যুদের দমন করা না হলে বনের বড় ধরনের ক্ষতির আশঙ্কা বন বিভাগের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। সুন্দরবনে আবারও বনদস্যুদের উপদ্রব। মাছ আহরণকালে দস্যুরা একের পর এক জেলেকে অপহরণ করছে। মুক্তিপণ না দেওয়া পর্যন্ত করা হচ্ছে নির্যাতন। এ অবস্থায় বাগেরহাটের কয়েক হাজার জেলে পরিবার ও মাছ ব্যবসায়ী চরম আতঙ্কের মধ্যে আছেন। সবশেষ গত 16 ফেব্রুয়ারি সাগরের দুবলার ও নারিকেলবাড়িয়া এলাকা থেকে 20 জেলেকে অপহরণ করে দস্যুরা। গত 4 দিনেও কোনো সন্ধান মেলেনি তাদের। জেলেরা জানান, গত 3 সপ্তাহ ধরে সুন্দরবনে মাছ আহরণ প্রায়ই বন্ধ হয়ে গেছে। এ কারণে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। বনদস্যুর কারণে জিম্মি হয়ে মাছ ধরতে
যেতে পারে না। এজন্য এলাকার সাধারণ জনগণ ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা বাণিজ্য করার মতন অর্থনৈতিক অবস্থা নাই। সে ওই মুক্তিপণ দিতে দিতে তাদের জীবন শেষ। জেলেরা মাছ ধরে আর আমরা বিক্রি করি, এখন আমরা নিরুপায়। আমাদের বাচ্চা কাচ্চা এখন না খাইতে আর পালায়। সবাই মাইনে আতঙ্কের ভিতরে আছে, এরা মাছ পোনা ধরতে যায় না, আমরা সবাই বেকার অবস্থায় আছি এই ডাকাইতের কারণে। দস্যুদের দমন করা না হলে বনের বড় ধরনের ক্ষতির আশঙ্কা বন বিভাগের। তারা যদি সুন্দরবনে না ঢুকতে পারে তাহলে এর লক্ষ লক্ষ জেলের পরিবারের লোকজনের কিন্তু এই জীবিকার উপরে হাত পড়ে যায়। তাদেরকে কিভাবে আত্মসমর্পণ করানো যায়, সুন্দরবন থেকে তুলে আনতে হবে, নাহলে সুন্দরবনের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বন বিভাগের তথ্য মতে 2018 সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করে প্রশাসন। প্রায় 6 বছর পরও আবারও সুন্দরবনে জাহাঙ্গীর, সুমন, শরীফ ও করিম নামে বনদস্যুদের 4টি বাহিনী বেপরোয়া হয়ে উঠছে। সময় সংবাদ, বাগেরহাট। রমজানের শুরুতেই বেড়েছে লেবু, শসা আর বেগুনের দাম, তবে অন্যান্য সবজির দাম রয়েছে ক্রেতাদের নাগালে। ভোরের আলো ফুটতে জমজমাট সিরাজগঞ্জের বড় পৌর পাইকারি সবজির বাজার। সরবরাহ ভালো থাকায় অনেকটাই স্বাভাবিক সবজির দাম। তবে রমজানকে কেন্দ্র করে বেড়েছে লেবু, শসা আর বেগুনের দর। লেবু গত সপ্তাহে 100 বিক্রি হয়েছে 500 থেকে 600 টাকায়, এখন দাম ঠেকেছে 1200-তে। শসা, লেবু আর বেগুন দামটা বেশি। নড়াইলের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার লোহাগড়ার মধুমতি। রমজানের প্রথম দিনে মাছ পর্যাপ্ত থাকলেও ছোট ও মাঝারি আকারের ইলিশের দাম আকাশচুম্বী। গতকালের চেয়ে কেজিতে দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। এছাড়া তেলাপিয়া কেজিতে 20, রুই 30 ও চিংড়ি 50 থেকে 100 টাকা বেড়েছে। তবে মাছের বাজার স্বাভাবিক বলে দাবি আড়তদারদের। গত সপ্তাহে মাছের দাম একটু বেশি ছিল, সরবরাহ বেশি ছিল, কিন্তু আজকে প্রথম রোজা তো মাছের সরবরাহ একটু কম, দামও কম। আশা করি রমজান মাস ভরেই মাছের দাম একটু কম থাকবে। মধুমতি পাইকারি মাছ বাজারে 3 ঘন্টায় 10 লাখ টাকার মাছ কেনা বেচা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশের সফররত বিশ্ব ফুটবলের তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। বিকেলে রোহিঙ্গাদের সঙ্গে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেন মেসুত ওজিল। কক্সবাজারে একদিনের সফরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নিকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে 11 সদস্যের একটি প্রতিনিধি দল। যে প্রতিনিধি দলে তার সফর সঙ্গী রয়েছেন জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল। বৃহস্পতিবার বেলা 11:15টায় ঢাকা থেকে বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধি দলটি। এরপর তারা কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল বলেন, রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। Is obviously very crucial. We want people to be able to go back to their homes, which is their humanitarian right, very basic right. And international law mandates refugees to be able to go back to their homelands. এদিকে বিকেলে রোহিঙ্গাদের সঙ্গে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেন মেসুত ওজিল। এ সময় বিশ্ববাসী রোহিঙ্গাদের পাশে আছে বলে জানান তিনি। May Allah protect all of us. I am happy that I am here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people. As I said before, I wish both clubs all the best. রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে রাতে একটি ফ্লাইটে করে তারা ঢাকায় ফিরবেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের আগেই চালু হবে ফ্যামিলি কার্ড। আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। শনিবারও অফিস করবেন তারেক রহমান। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন। সম্পর্কের অগ্রগতি বজায় থাকার আশা। মেরুদণ্ড সোজা রেখে সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে ঢাকা। এবং শিক্ষা কারিকুলাম রিভিউ করবে সরকার। বদলি বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর। ইংলিশ মিডিয়ামকেও আনা হবে সরকারের নিয়ম নীতির আওতায়।
এ ছিল সময় সংবাদ। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। রাইসা, ধন্যবাদ আপনাকে। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।